শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সামিয়া মুবিন, অধ্যাপক সার্জিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ডাক্তার তারেক আবদুল্লাহ, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি, ন্যাশনাল হেলথ সার্ভিসে, যুক্তরাজ্য। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে সামিয়াকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে ক্যান্সারের রোগী কেমন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজটা কতখানি, এবং তার পাশাপাশি আমরা ইদানিং লক্ষ্য করছি যে অনেক ইয়াং মেয়েদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজ বাড়ছে, এটার হার কেমন, আর আরেকটা হলো যে ছেলেদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয় কিনা। বাংলাদেশে এখন যেহেতু আমাদের কমিউনিকেবল ডিজিজগুলো অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে, সেটা দেখা যাচ্ছে যে ওভারঅল ক্যান্সারের রোগীর পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে। এবং মেয়েদের মধ্যে ক্যান্সার বলতে কিন্তু প্রথম সবচেয়ে কমন যে ক্যান্সারটা সেটা এখন ব্রেস্ট ক্যান্সার, তারপরেই আছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখ ক্যান্সার। আর ব্রেস্ট ক্যান্সারের পরিমাণ বা ইনসিডেন্স এখন আগের থেকে অনেক বেশি। 20 বছর আগেও যেরকম ব্রেস্ট ক্যান্সারের রোগী হয়তো খুঁজেও পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু আমরা দেখি আমাদের কাছে যে পেশেন্টরা আসে, বিশেষ করে আমাদের সার্জিক্যাল অনকোলজি বা সার্জারি ওয়ার্ডে যে পেশেন্টগুলো ভর্তি থাকে তাদের বেশিরভাগই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। এই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যেগুলো আছে তার মধ্যে আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করি যে এর মধ্যে একটা বিরাট অংশ কিন্তু ইয়াং পপুলেশন বা যারা অনেক বয়সে কম। দেখা যায় যে আমাদের দেশে 35 থেকে 45 বছর বয়সে আমরা প্রচুর ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পাই। আর তার চেয়েও বড় অ্যালার্মিং যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে এর চেয়েও ইয়াঙ্গার এজ, তার চেয়েও কম বয়সেও আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সার পাই, যেটা আগে আমরা চিন্তাও করতাম না। যেমন এই মুহূর্তেও আমার কাছে এই বিএমইউতে ভর্তি আছে, এটা 23 বছরের মেয়ে যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভর্তি আছে। আর ছেলেদের ব্রেস্ট ক্যান্সার, আমরা অনেকেই অবাক হই ছেলেদের আবার ব্রেস্ট ক্যান্সার কি। হ্যাঁ, ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয় এবং সেই ব্রেস্ট ক্যান্সার রোগীও আমরা পাই, তবে ইনসিডেন্স অনেক কম, ইট ইজ লেস দেন 2% তো বটেই। ওকে, অনেক ধন্যবাদ। ডক্টর তারেক আবদুল্লাহ, আপনারও তো একটা বিশাল অভিজ্ঞতা আছে, যেহেতু দীর্ঘদিন আপনি ইউকেতে কাজ করেন ন্যাশনাল হেলথ সার্ভিসে। আপনি সম্ভবত স্কটল্যান্ডে কাজ করেন, ওয়ান অফ দ্য বিগেস্ট সেন্টার, অনকোলজি সেন্টার ইন ইউকে। আপনি একই দৃশ্যটা কি বলতে পারবেন যে স্কটল্যান্ডে বা হোল ইউকেতে ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজ কেমন, অথবা ইয়াংদের কেমন, ট্রেন্ডটা কীরকম হচ্ছে? আমার যে অভিজ্ঞতা অনকোলজিতে কাজ করার, পুরোটাই আমার যুক্তরাজ্যে, এবং আমি 2006 সাল থেকে আমি ক্যান্সার ডিপার্টমেন্টে কাজ করছি। এবং আমার যে সেন্টারটি সেটি স্কটল্যান্ডের সবচেয়ে বড় সেন্টার এবং পুরো ইউকেতে সেকেন্ড লার্জেস্ট অনকোলজি সেন্টার। এই যে আমার 18 বছরে যে অনকোলজি যে অভিজ্ঞতা, তাতে আমি দেখছি যে গত 2 দশকে পার্টিকুলারলি আপনি যেটা বলেছেন যে ইয়াং মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেড়ে গিয়েছে, এবং এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি কেন এটা হচ্ছে। একটা কারণ অবশ্যই যে পেশেন্টরা অনেক বেশি এখন কনশাস, আর 50 থেকে 75 বছর যে বয়সে যে মহিলারা আছেন, তারা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে যান এবং ওখানে তাদের ডায়াগনোসিসটা হয়ে থাকে, এবং তাদের যে পার্টিসিপেশন রেট সেটাও খুব ভালো, এবং পিক আপ রেট এবং ক্যান্সার ডায়াগনোসিসের রেটও ভালো। এবং যেহেতু বিভিন্ন পর্যায়ে ক্যান্সার ডায়াগনোসিসটা হচ্ছে, পার্টিকুলারলি স্ক্রিনিং প্রোগ্রাম এবং পেশেন্টের অ্যাওয়ারনেস, তো ওগুলো একটা ফ্যাক্টর যে ক্যান্সারের যে রেটটা ওটা অনেক বেড়ে গিয়েছে এই গত 2 দশকে। সামিয়া, আমরা জেনেছি যে ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো কারণ আছে, কি কি কারণ এগুলো? ব্রেস্ট ক্যান্সারের অনেক কারণ আছে, যার মধ্যে কিছু আমরা মডিফাই করতে পারি আর কিছু আবার নন মডিফায়েবল। মানে যে কারণগুলো হয়তো মানুষের মধ্যে আছে যেটা আমরা পরিবর্তন করতে পারবো না, যেমন হচ্ছে আমরা বলতে পারি প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে বয়স। একটা মেয়ের যত বয়স বাড়বে তার তত ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বাড়তে থাকবে। যেরকম স্যার বলছিলেন যে 50-এর পরে ইউকেতে স্ক্রিনিং করা হয়, কারণ বয়স্ক মেয়েদেরই ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। তো বয়স তো আমরা মডিফাই করতে পারবো না, হয়তো আমরা চুল রং করতে পারি, স্কিন টোন করতে পারি, কিন্তু বয়স তো বাড়তেই থাকে।
সো এটা একটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। আরও কিছু নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন হচ্ছে পারিবারিক হিস্ট্রি, জেনেটিক কিছু যদি ত্রুটি থাকে তাহলেও কারো ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তবে আসার কথা যে এই ফ্যামিলিয়াল বা জেনেটিক যেটা বলি সেটা পার্সেন্টেজ খুবই কম, এটা অ্যারাউন্ড 5% মতো। এবং আরও কিছু কারণ আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি বা যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। যেমন হচ্ছে একটা যদি বলি সে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে আমরা জানি যদি আঁশযুক্ত খাবার কম খাওয়া হয়, তাজা শাকসবজি কম খাওয়া হয়, বা কেউ যদি চর্বিযুক্ত খাবার বেশি খান বা পরিশোধিত খাবার রিফাইন্ড খাবার বেশি খান, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। তো সেটা কিন্তু আমরা চাইলে আমাদের মেয়েরা নিয়ন্ত্রণে রাখতে পারেন। আবার আরেকটা কারণ যেমন ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া, স্থূলতার কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকির কারণ, তো সেটাও আমাদের নিয়ন্ত্রণে রাখা যায়। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব, কেউ যদি শুয়ে বসেই থাকেন বা তার যদি হাঁটাচলা কম হয়, শারীরিক পরিশ্রম কম হয়, তারও ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আমাদের দেশে একটা কারণ আমরা আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা স্বল্পমাত্রা যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি আছে তার যথেচ্ছ ব্যবহার, তাতেও কিন্তু অনেক সময় কিছুটা হলেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আরও কিছু কারণ আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার যদি ব্রেস্ট ফিডিং করানো না হয় তাহলে ঝুঁকি বাড়তে পারে। কোনো মেয়ে যদি কখনোই বাচ্চার মা হতে না পারেন, সেই মেয়েদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অন্য মেয়েদের চেয়ে বেশি। আবার আমাদের দেশে যেমন আজকাল হচ্ছে অনেক মেয়ে দেরিতে বিয়ে করে, দেরিতে বাচ্চা হয়, তো 35-এর পর যখন সে প্রথমবারের মতো মা হচ্ছে তখনও কিন্তু তার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্য মেয়ের চেয়ে সামান্য হলেও বেড়ে যাচ্ছে। তো আরও কিছু ব্যাপার আছে সেগুলো অনেক আনকমন, যেমন কেউ যদি ছোটোবেলা অন্য কোনো রোগের জন্য রেডিওথেরাপি পেয়ে থাকে বা রেডিয়েশনের কোনো কারণে এক্সপোজার হয়ে থাকে, সেই ক্ষেত্রেও তার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা ডক্টর আবদুল্লাহ, যে প্রশ্নটা আরেকটা প্রশ্ন আছে কিনা যে কোনো হেরিটেরি রিলেশনশিপ ইনহেরিটেন্সের আছে কিনা, জেনেটিক কোনো প্রিডিসপোজিশন কি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আছে কিনা, থাকলে কীরকম এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ইউকেতে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের কথা আপনি বলছিলেন, বা মেমোগ্রাম কখন করা হয়, কিভাবে করা হয়? সামি অলরেডি যেটা বলেছে যে খুবই কম সংখ্যক পার্সেন্টেজে যেটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, এবং আমরা জানি যে পার্টিকুলারলি দুটো জিন যেটা আমরা বলি যে BRCA or BRCA জিন 1 and 2, তো ওগুলো সবচেয়ে বেশি কারণ জেনেটিক্যালি অথবা ফ্যামিলির মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হওয়ার, কিন্তু ওগুলো পার্সেন্টেজ খুবই কম। বাট ওইটাও যাদের খুব অল্প বয়সে ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে তাদের ওই টেস্টগুলো করা অত্যন্ত জরুরি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, এটার মধ্যে আমি একটু বলতে চাই যে 8 to 9% ইন জেনারেলি থাকে, হেরিটেরি যে স্পোরাডিক থাকে কিন্তু হতে পারে। হ্যাঁ, এরকম আবার নিউ মিউটেশনও হয়, যেমন যে তার ফ্যামিলিতে কারো নাই কিন্তু তার হতে পারে। আবার এমনও হতে পারে যে তার মা এবং বোনের অথবা নানির অথবা পার্টিকুলারলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি থাকে, এবং ফ্যামিলির অনেক ফিমেল মেম্বারদের যদি থাকে, এবং কোনো মেল মেম্বারের যদি থাকে, যদিও এটা খুবই রেয়ার, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক জেনেটিক টেস্ট করছি কিন্তু আমরা কোনো জেনেটিক কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা জানি যে কোনো একটা জিন হয়তো রেসপন্সিবল, ওই জিনটা হয়তো আমরা এখনো পর্যন্ত জানি না, গবেষণায় ওটা পাওয়া যায়নি। তো যার জন্য ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা রোগীর মা, বোন এবং ফিমেল মেম্বার তাদের কোনো ক্যান্সার হয়েছিল কিনা এটা ডাক্তারদের অবশ্যই জিজ্ঞেস করতে হবে। আমি আরেকটা প্রশ্ন করি, যে বাবার যদি ব্রেস্ট ক্যান্সার থাকে সেক্ষেত্রে কি মেয়ের বা অন্য কোনো ছেলের হতে পারে কি? সম্ভাবনা খুব বেশি, সম্ভাবনা আছে। কারণ যেটা পুরুষদের যে ব্রেস্ট ক্যান্সার সেটা বেশিরভাগ সময়ই সেটা কোনো একটা জেনেটিক লিঙ্ক আছে, এবং জেনেটিক লিঙ্ক যদি খুঁজেও না পাওয়া যায় কোনো টেস্টে, তাও হয়তো কোনো এরকম হিডেন জেনেটিক লিঙ্ক আছে যেটা এখনো পর্যন্ত আমরা জানি না। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছিলেন যে স্ক্রিনিংটা কীভাবে করা হচ্ছে, তো এটা বিভিন্ন দেশে, এটা বিভিন্ন বয়সে হয়তো ব্রেস্ট ক্যান্সার প্রকোপটা বেশি। সামি আমাকে বলছিল একটা আলোচনায় যে বাংলাদেশে কম বয়সী রোগীদের ব্রেস্ট ক্যান্সার খুব বেশি হচ্ছে,
কিন্তু ইউকেতে হ্যাঁ কম বয়সের রোগীদের বেশি হচ্ছে, কিন্তু স্ক্রিনিং প্রোগ্রামটা সাধারণত হয়ে থাকে 50 থেকে 70 বছর বয়সী মহিলাদেরকে প্রতি 2 বছর প্রতি 3 বছর পর পর। এবং এখানে দেখা যাচ্ছে প্রায় 1000 মহিলার যদি ম্যামোগ্রাম করা হয়, যেটা স্ক্রিনিং হচ্ছে কি একটা ম্যামোগ্রাম, ওটা এক্সরের মতোই, এবং ওখান থেকে রেডিওলজি যে থাকে আমাদের তারা রিপোর্ট করে বায়োপসি হয়, এবং দেখা যাচ্ছে 1000 থেকে মাত্র 8 জনের ক্যান্সার ধরা পড়ছে। এবং যে এটা কেন আরও কম বয়সের রোগীদের করা হচ্ছে না, এই প্রশ্ন থেকেই যায়। আপনি জানেন যে হেলথ বাজেট একটা বড় একটা বাজেট, এই সমস্যাটা শুধু যে বাংলাদেশের সমস্যা তা না, এটা পুরো গ্লোবালি হেলথ বাজেট একটা সমস্যা, এবং প্রতিটা কান্ট্রির একটা হেলথ বাজেট কখনোই পুরো হেলথ যে নিড সেটাকে মিট আপ করতে পারে না, যার জন্য একটা বয়স আমাদেরকে সিলেক্ট করতে হয় যে আমরা এই বয়সে যেহেতু সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে, তো ওই বয়সে 50 থেকে 70 বছর বয়স। পাশাপাশি আমি আর দুইটা প্রশ্ন করতে চাই, যে যাদের ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভ ব্রেস্ট ক্যান্সার আছে তাদের স্ক্রিনটা কখন শুরু হওয়া উচিত? ফার্স্ট ডিগ্রি যদি হয়ে থাকে তাহলেও তারা যদি চায় এটা যে কোনো সময় তারা করতে পারে, এবং তাদের অ্যাডাল্টহুডে যে কোনো সময়, তবে মানে বেসিক্যালি রিপ্রোডাক্টিভ লাইফে। তবে যাদের উনি যেটা বলেছেন যে কারো যদি ছোটবেলার রেডিওথেরাপি পেয়ে থাকে, তাদের ইনসিডেন্স কিন্তু ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থেকেও অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 25 বছর বয়স থেকেই তারা স্ক্রিনিং প্রোগ্রাম শুরু করে দেয়। আমরা জানি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে। মেডিকেল ইউনিভার্সিটিতে কোন সময় স্ক্রিনিং এর জন্য গুরুত্ব দেওয়া হয় বা কিভাবে করা হয়? আমরা কি ধরনের স্ক্রিনিং করা হয়? আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যে স্ক্রিনিংটা করি, এটা ইউকে স্ক্রিনিং এর থেকে একটু আলাদা, কারণ আমাদের সামাজিক বা অর্থনৈতিক পার্সপেক্টিভ তো ইউনাইটেড কিংডমের মতো না। তা আমরা সাধারণভাবে জানি যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের টুল বা হাতিয়ার বলতে 3টা। একটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা SBE, এটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বা CBE, যেটা একজন প্রশিক্ষিত নার্স বা ডাক্তার যে এক্সামিনেশনটা করে দেন। আরেকটা হচ্ছে ম্যামোগ্রামটা যেহেতু আমাদের দেশের জন্য একটু অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং, কারণ ম্যামোগ্রাম ইনস্টল করা, তার চালানোর জন্য লোকবল নিয়োগ করা, ওটা আমাদের জন্য এখন অত সম্ভব আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, যে আপনি কখনো কিরকম ভেবেছেন যে কোনো রোগীকে, আমরা অনেক সময় করে থাকি, আমার প্র্যাকটিসে আমরা অনেক সময় করে থাকি, মানে যেটা আমরা বলি টমোসিনথেসিস ম্যামোগ্রামের সাথে, আরেকটা হলো যে এর সাথে সোনোম্যামোগ্রাম, যে পাশাপাশি সোনোগ্রাফি করা, এটা কি কোনো প্রয়োজন আছে? টমোসিনথেসিস অথবা সোনোম্যামোগ্রাম, এই দুটোই আমাদের প্রয়োজন হয় যখন আমরা কোনো কাউকে অলরেডি চিকিৎসা করছি বা কাউকে আমরা সন্দেহ করছি যে ওর ওখানে কোনো একটা সাসপিশিয়াস লিশন আছে, আমরা ওটাকে ধরতে চাই বা ওখান থেকে বায়োপসি নিতে চাই, অথবা আমরা অলরেডি ডায়াগনোসিস করেছি যেটা ক্যান্সারই, আমরা ওটাকে রিমুভ করতে চাই, তো সার্জিক্যাল পার্সপেক্টিভে। কিন্তু স্ক্রিনিং এর জন্য বায়োপসির জন্য টমোসিনথেসিসের একটা আর কি, যে আমি যে হসপিটালে কাজ করতাম আর কি, এখন ইভিনিং এ বসি স্কয়ার হসপিটালে, আমাদের কিন্তু টমোসিনথেসিসে আমরা গুরুত্ব দেওয়ার কারণটা হলো যে ওই একই সময় যদি ম্যামোগ্রামের পরে টমোসিনথেসিসের পরে দেখা যায়, তাহলে ওখানে কিন্তু একই সময় বায়োপসি করা যায়, এই সুবিধাটা আছে। এই জিনিসটা কিন্তু আমি মানে থাইল্যান্ডে যখন আমি ন্যাশনাল ক্যান্সার করতাম, ওই সময় আজকে থেকে অনেক আগের কথা বলছি, 2002-3 সালের কথা বলছি, তখনও কিন্তু ওদের ছিল। বাংলাদেশে কিন্তু এখনো ম্যাক্সিমাম সেন্টারেই নাই, এখনো ম্যাক্সিমাম সেন্টার নেই। কারণ হচ্ছে, এটার একটা কারণ হতে পারে, কারণ আমাদের তো ম্যামোগ্রাম স্ক্রিনিং এর করে পেশেন্ট আমরা পাই না, কারণ ম্যামোগ্রাম স্ক্রিনিং নাই। কোনো রোগী যদি নিজ আগ্রহে স্ক্রিনিং করেন যে আমি একটু চেক আপ করতে চাই, তাহলে ওনারা স্ক্রিনিং ম্যামোগ্রামই করেন। ম্যামোগ্রামের কারণে কোনো রোগী কি মিস করতে পারি? আমরা ম্যামোগ্রাম করলাম, কিন্তু তারপরে কি কোনো টিউমার মিস করতে পারি? হ্যাঁ, এটা সম্ভব। আমাদের অনেক সময় ফলস নেগেটিভ যেটাকে আমরা বলি, যে আমরা ম্যামোগ্রাম করছি, আমাদের টিউমার আছে, হয়তো খুব ছোট টিউমার, ওটা মিস হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্টিকুলারলি খুব
যদি বয়স কম রোগী হয় তাদের ব্রেস্টটা অনেক ডেন্স থাকে তখন মিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এমআরআইটা খুব হেল্পফুল। সামিয়া, তাহলে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা মানে একটা স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে। জি, ওই প্রসঙ্গেই বলছিলাম স্যার। তা আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্ক্রিনিং প্রোগ্রামটা চালু আছে সেটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় এটা সেন্ট্রাল অফিস, কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে ইভেন 250 বেড হসপিটালে উপজেলা লেভেলেও এই স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে। তো ওখানে যেটা করা হয় এটা কিন্তু ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বা সিবিইটাই করা হয়। এটা 30 বছর বয়সের পর থেকে 3 বছর পর পর প্রতিটা মেয়েকেই আসতে বলা হয় এবং ওখানে প্রশিক্ষিত নার্স উনি ক্লিনিক নিজেই ব্রেস্ট এক্সামিনেশন করে দেন। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেই দেওয়া হচ্ছে নার্সদের। আর তারপর ওনাদেরকে একটা হলুদ কার্ড দেওয়া হয়, ওই হলুদ কার্ডের মধ্যে লিখে দেওয়া হয় ওনাকে সিবিই পজিটিভ না সিবিই নেগেটিভ। যারা সিবিই পজিটিভ হয়, অর্থাৎ ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করে নার্স যদি কোনো সন্দেহজনক চাকা অনুভব করেন বা কোনো সন্দেহজনক কিছু দেখেন, তখন ওই কার্ডকে উনি সিবিই পজিটিভ করে রেফার করে দেন একজন ব্রেস্ট সার্জনের কাছে ফর এক্সামিনেশন আর ফার্দার যদি কোনো ইনভেস্টিগেশন লাগে তার জন্য। আর এই যখন তার পেশেন্টরা না, ওনারা তো সুস্থ মহিলারা যখন আসেন এই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করার জন্য, তখন ওনাদেরকে এসবিই বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা পদ্ধতিটি শিখিয়ে দেওয়া হয়, যাতে ওরা প্রতি মাসে বাড়িতে নিজেই নিজের ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন। এবং যদি ওনাদের কোনো সন্দেহজনক কিছু পরিবর্তন নিজের ব্রেস্টে মনে হয় যেটা গত মাসে সে পরীক্ষা করার সময় দেখেনি, তখন সে আবার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে চলে আসবে। জাস্ট যেহেতু এই প্রশ্নটা পাশাপাশি আসছে যে ইউকেতে মানে প্রথম স্ক্রিনিং পারপাসটা কে, যে জেনারেল প্র্যাকটিশনারের কাছে তো পেশেন্টরা প্রথম আসে, যে কোনো রোগী রিপোর্ট করে, মানে তাই না? যখন পেশেন্ট কোনো সমস্যা নিয়ে আসে সে জেনারেল প্র্যাকটিশনারের কাছে যায়। তারা কি এই ব্রেস্ট এক্সামিনেশন বা অন্যান্য বিষয়গুলো, ব্রেস্টের সাইন সিমটম এই সম্পর্কে অভিজ্ঞ থাকেন? তারা কি মানে ক্যান্সার রিলেটেড, ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সাইন সিমটমগুলো কি জানেন কিনা? হ্যাঁ, ওদের জেনারেল প্র্যাকটিশনার যে ট্রেনিংটা যেটা ইউকেতে দেওয়া হয়, এটা বলা হয়ে থাকে ইউকের সম্ভবত অন্য যে কোনো স্পেশালিটি থেকে সবচেয়ে ভালো ট্রেনিং। এবং অনেক কিছু ট্রেনিংয়ের যেই অনেক কিছু মডিউল আমরা যেটা বলি যে ট্রেনিংয়ের অনেক কিছু আমরা গ্রহণ করেছি জেনারেল প্র্যাকটিশনারদের ট্রেনিং থেকে, কারণ ওরা অনেক সমস্যা ফেস করেন। এই আমাদের কাছে যখন রোগীরা আসে তখন তারা অলরেডি হয়তো সামিয়ার মতো সার্জনদের দেখে এসেছে অথবা জেনারেল প্র্যাকটিশনারদের দেখে এসেছে। যদিও আমাদের কাজটা একটু ভিন্ন, জেনারেল প্র্যাকটিশনারের কাজের পরিমাণ অনেক ভিন্ন, তাদের ট্রেনিং অনেক এক্সটেন্সিভ। বাট যেটা স্ক্রিনিং প্রোগ্রাম সেটা কিন্তু একটি সম্পূর্ণ একটা আলাদা একটা ডিপার্টমেন্ট, এবং ওইটা কিন্তু তারা জিপির কাছে করে না। ওইটার জন্য আলাদা সেন্টার আছে যেটা স্ক্রিনিং সেন্টার বলে, যেখানে ম্যামোগ্রাফি মেশিন থাকে, যেখানে কিছু নার্স থাকে যারা রোগীদেরকে কাউন্সিল করে, হেল্প করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হলে। আর অফকোর্স একজন রেডিওগ্রাফার থাকে ওখানে, এবং যারা ম্যামোগ্রামটি করেন। তো দুভাবে আমাদের ইউকেতে রোগীরা ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, একটা হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামে, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল কোনো একটা সমস্যা পড়লে দেন ক্লিনিক্যাল এক্সামিনেশন। বাট জেনারেল প্র্যাকটিশনার যেটা করেন যে রোগীকে যত দ্রুত সম্ভব তারা সার্জনের কাছে পাঠিয়ে দেন। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। সামি, আমরা তো স্ক্রিনিং বিষয়ে অনেক কিছু শুনলাম, আমরা রোগীর কি কি উপসর্গ হতে পারে একে বলবেন? আচ্ছা, রোগী সবচেয়ে কমন যে উপসর্গটা হয় সেটি চাকা অনুভব করে। রোগী হয়তো তার যে কোনো সময় হয়তো হাত দিয়েছে গোসল করার সময় বা যে কোনো সময় হাত দিলে দেখে একটা চাকা লাগছে, যে চাকাটা শক্ত, বেশিরভাগ সময় ব্যথা করে না, এবং ও খেয়াল করে যদি ও দেখে তাহলে দেখে চাকাটা ধীরে ধীরে বড়ই হচ্ছে। অনেক সময় মাসিকের আগে ব্রেস্ট একটু চাকা চাকা হয়ে যায়, সেই চাকা থেকে এই চাকাটা একটু ভিন্ন, এটা একটু শক্ত থাকে এবং বড়ও হতে থাকে। অনেক সময় দেখা যায় চাকাটা ব্রেস্টে থাকে, আবার বগলে, আর্মপিটে যেটাকে বলি, বগলে অনেক সময় চাকা অনুভব করতে পারে যেটা শক্ত এবং বড়ই হচ্ছে, ব্যথা করে না। অথবা কেউ কেউ দেখবে যে তার নিপলটা ভিতরে ঢুকে যাচ্ছে,
আগে হয়তো বোটা দুটা বাইরেই ছিল, বাচ্চারা সুন্দর খেয়েছে, একসময় হঠাৎ করে খেয়াল করলে একটা নিপল ভিতরে ঢুকে যাচ্ছে, অথবা নিপল থেকে একটু লাল রক্তর মতো বের হচ্ছে নিজে নিজেই স্পন্টেনিয়াসলি বের হচ্ছে, অথবা দেখতে পারে যে কোনো চামড়ার কোনো জায়গায় ট্যাপ খেয়ে যাচ্ছে, যেটাকে আমরা আমাদের মেয়েরা বুঝে যে হাঁড়িতে ট্যাপ খেলে যেরকম হয় ওরকম একটু ট্যাপ খেয়ে যাচ্ছে, বা হঠাৎ করে চামড়াটা কেমন অমসৃণ কুঁচকে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম সিমটমগুলাই নিয়ে আসে আমাদের মেয়েরা। না, চমৎকার বলেছেন। তাহলে আমরা কিন্তু অনেক কিছু জেনে গেলাম, কেউ স্ক্রিনিং করে, কখন স্ক্রিনিং করতে হয়, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, তাই না? তাহলে এখন একটা পেশেন্টের যদি এটা টিউমার বা চাকা নিয়ে আছে, তাহলে আমরা কি করব? একটা মহিলা যখনই উনি অনুভব করবেন যে ওনার ব্রেস্টে একটা চাকা বা টিউমার দেখা যাচ্ছে, উনি অবশ্যই প্রথমে একজন সার্জনকে দেখাবেন, এবং সার্জন তখন নিজে আবার পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখবেন যে ওনার কাছে সন্দেহজনক মনে হচ্ছে কিনা। জি, তারপরে ওনার কাছে যদি সন্দেহজনক মনে হয় উনি প্রথমেই কিছু ইমেজিং করতে পাঠাবেন। ইমেজিং এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম। আল্ট্রাসোনোগ্রামটা সচরাচর আমরা 35 বা 40 বছরের নিচেই মেয়েদেরকেই বেশি করি, আর ম্যামোগ্রামটা আসলে এর পরে করি, 35 বা 40-এর পরে ম্যামোগ্রাম পিকচারটা ভালো আসে। কোনো কোনো ক্ষেত্রে সার্জন প্রয়োজন মনে করলে দুটোও করতে পারেন। আর আফটার মানে ইমেজিং করার পরে তখন ওনারা বায়োপসি করবেন। এখন আমরা কিন্তু এটাকে নিডল বায়োপসি, কোর নিডল বায়োপসি করতে বলি। এক সময় ছিল যে আমরা এফএনএসি করে বা যেটাকে সাইটোলজি বলা হয় সেটা করে ডায়াগনোসিস করতাম, তো এখন আমরা আর এফএনএসিতে ডায়াগনোসিস করি না, আমরা সরাসরি কোর নিডল বায়োপসি করি, এবং সারা বাংলাদেশেই কিন্তু এখন কোর নিডল বায়োপসি করা হচ্ছে। কারণ আছে যে কেন এফএনএসি থেকে আপনারা কোর বায়োপসিতে শিফট করলেন? এফএনএসিতে প্রথম কারণ হচ্ছে এফএনএসিতে কোন টাইপের টিউমার সেটা বোঝা যায় না। এফএনএসিতে শুধু সেল দেখা যায় যেটার মধ্যে ক্যান্সার সেল আছে, এবং কিছু ক্ষেত্রে সেই ক্যান্সার সেল মিসও হয়ে যেতে পারে, হয়তো রিপোর্ট চলে আসে নর্মাল, কারণ ওখান থেকে কিছু সেল টেনে নেওয়া হয়, তো হয়তো যেটুকু জিনিস ফ্লুইডটা টানা হয়েছে তার মধ্যে সেলটা নাও থাকতে পারে। সেই জন্য এই কোর বায়োপসিতে মোর মানে কনফার্ম ভাবে রিপোর্টটা দিতে পারে। তার অর্থ হলো যে আপনি আগে কনফার্মেশন করবেন যে কি হলো না হলো, তারপরে আমরা কোর বায়োপসি যে স্যাম্পলটা নেই সেই স্যাম্পল থেকে আমরা অন্যান্য আরো কিছু মলিকুলার টেস্ট, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করতে পারি, যাতে আমরা রিসেপ্টর স্ট্যাটাসটা বুঝতে পারি। রিসেপ্টর স্ট্যাটাসটা কি? রিসেপ্টর স্ট্যাটাস হচ্ছে এটা ওই সব ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হলেও সব ক্যান্সার তো একই টাইপ না, তার আমরা কিছু আজকাল বলে মলিকুলার সাবটাইপস, মানে এই সাবটাইপের উপর বিভিন্ন ধরনের উপর সেই ক্যান্সারে কি ট্রিটমেন্ট হবে তা নির্ভর করছে, এবং অনেক সময় প্রগনোসিসও নির্ভর করছে। আমি ইফাকে একটু আব্দুল্লাহকে জিজ্ঞেস করতে, মানে সাবটাইপ, মলিকুলার সাবটাইপ মানে কি? এটা খুবই প্রয়োজনীয় যে আমরা এফএনএসি না করে আমরা কোর বায়োপসি করাটা। তো হ্যাঁ, ইউকেতেও একসময় এফএনএসি করা হতো, বাট ওটা বন্ধ হয়ে গেছে প্রায় 25 বছর বা তারও উপরে হবে, যে কারণ কোর বায়োপসিতে সামিয়া যেটা বললো যে মলিকুলার কিছু ইনফরমেশন, মলিকুলার রিসেপ্টরগুলো, নট মলিকুলার রিসেপ্টর লাইক ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন রিসেপ্টর যেগুলো, তো ওগুলো টেস্ট করা যায়, কারণ ওগুলো দিয়ে কী ধরনের ব্রেস্ট ক্যান্সার এবং পেশেন্টের এই ব্রেস্ট ক্যান্সার কতটা কিওর হওয়ার সম্ভাবনা, কোন ধরনের চিকিৎসা দেওয়া হবে, এবং তার কতদিন সে ইন দ্য ফিউচার ইভেন বেঁচে থাকবে, যেটাকে আমরা প্রগনোসিস বলি, এ ধরনের অনেক কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যখন সার্জনরা বা সামিয়া যখন অপারেশনটা করলো, তারপর কিন্তু পেশেন্টটাকে আমাদের কাছে পাঠানো হয় অনকোলজিস্টের কাছে, ইউকেতে ওটাই করা হয়, এবং তখন এই যে রিসেপ্টরগুলি, যেটা ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, আরেকটাকে যে আমরা যেটা বলি HER2 রিসেপ্টর, তো এই তিনটা রিসেপ্টর আইদার পজিটিভ অথবা নেগেটিভ, মানে রিসেপ্টরটা আছে কি নাই, তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা অনকোলজিস্টরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা আরেকটা জিনিস আমাদের প্র্যাকটিসে ইদানিং চেষ্টা করছি, সেটা হলো যেটা নিয়ে আমরা এই মুহূর্তে খুব চিন্তিত, যে দেখা গেছে যে আমরা তো জানি যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার দিয়ে 3টা রিসেপ্টরই নেগেটিভ, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, পাশাপাশি HER2 লো HER2 যেটা আছে, এটার পার্সেন্টেজও দেখা যাচ্ছে যে অলমোস্ট 55%, কিন্তু এটা এখন পর্যন্ত এর প্রপার ট্রিটমেন্ট গাইডলাইন, মানে সাবটাইপ হিসেবে যদিও ফাংশনালি রিকগনাইজ করা হয়েছে, কিন্তু এখনও থেরাপিউটিক উইভাবে গাইডলাইন তৈরি হয় নাই, বাট পার্সেন্টেজ ইজ স্টিল ভেরি হাই। আপনি বলছেন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার? না,
হার্টুলো এর যে কনসেপ্টটা এটি কিন্তু বেশ নতুন, একদম নতুন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব নতুন। আমরা যেটাকে বলতাম ভেরি ইন্টারেস্টিং যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, আমরা যেটা বলতাম যে 3টা রিসেপ্টরই নেগেটিভ হবে এবং সাধারণত সেগুলো প্রগনোসিস খারাপ, সাধারণত ওই রোগীগুলোর বয়স কম হয় এবং চিকিৎসাও সাধারণত কিমোথেরাপি, কারণ আপনি হরমোন ট্রিটমেন্ট দিতে পারছেন না এবং হরমোন ট্রিটমেন্টটা সাধারণত ভালো ট্রিটমেন্ট, সাইড ইফেক্ট কম হয়, রোগীরাও বেঁচে থাকে বেশি। কিমোথেরাপিতে অনেক সাইড ইফেক্ট আছে এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আমরা সবসময় এরকম কিমোথেরাপি দিয়ে আসতাম। আমার কাছে মনে হয় যে এটা বছর 4-5 হবে, এর বেশি হবে না, যে আরেকটা কনসেপ্ট বের হলো যে HER2 রিসেপ্টরটা এখন আমরা বলছি পজিটিভ এবং নেগেটিভের মাঝে আরেকটা স্ট্যাটাস আছে যেটা হচ্ছে HER2 লো। কারণ HER2 রিসেপ্টরটা যখন চেক করা হয় তখন আমরা একটা স্কোরিং করা হয়, যেটা হচ্ছে HER2 1+, 2+ or 3+. So 1+ is actually negative, though আমরা যদিও বলছি প্লাস বাট এটা হচ্ছে নেগেটিভ। আর HER2 3+ হচ্ছে HER2 পজিটিভ, যেগুলো HER2 পজিটিভ। তো ওই যারা HER2 পজিটিভ তাদের জন্য আবার যেমন হার্সেপ্টিন যে চিকিৎসাটা আছে, যেটাকে আমরা বলি ইউকেতেও বলি এটা রিভলিউশনারি চিকিৎসা, যেটা 2001 থেকে 2010 সালে সবচেয়ে বড় অনকোলজির আবিষ্কার যেটাকে বলা হয়, এবং যেটা রশ ফার্মাসিউটিক্যালস যেটা যে ড্রাগটা বের করেছে। আর HER2 2টা প্লাস যেটা 2+, তো সেইটাকে আমরা বলি এখন HER2 লো। তো সেটার জন্য একটু ডিফারেন্ট ধরনের চিকিৎসা এখন শুরু হয়েছে। ওইখানে একটা বিষয় আছে যে HER2 2+ যেটা, সেটার মধ্যে আমরা যখন ফিস টেস্ট করি, ফিস টেস্ট করার মধ্যে যেটা পজিটিভ আসে বা এক্সপ্রেশন আসে তখন সেটা চলে যায় আবার 3+ এর ঘরে, মানে HER2 পজিটিভের ঘরে, আর যেটা নেগেটিভ আসে সেটা চলে যাচ্ছে লো HER2 গ্রুপে। জি, যেটা নেগেটিভ আসছে সেটা লো HER2তে চলে আসছে। আপনি ঠিকই বলেছেন যে এখনো পর্যন্ত আমরা জানি যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার আমরা কীভাবে চিকিৎসা করব, আমরা জানি যেটা HER2 পজিটিভ আর ER/PR পজিটিভ এগুলি কীভাবে চিকিৎসা করব, আমরা এগুলো জানি। কিন্তু যেটা HER2 লো সেটি এতই নতুন একটা কনসেপ্ট, নতুন বলে 5 বছর, কিন্তু একটা গাইডলাইন তৈরি হতে আমরা আরও অপেক্ষা করতে হয়, কারণ নতুন ড্রাগও কীভাবে কাজ করছে দেখতে হয়, ওইটার উপর গাইডলাইনটা নির্ভর করে। তো যার জন্য আপনি ঠিকই বলেছেন যে এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড অনকোলজিস্টরাও এখনও পর্যন্ত পুরোপুরি গাইডলাইন ওভাবে তৈরি করেনি, বাট তারা জানে যে কোন চিকিৎসাটা দিতে হবে। তো আমরা জানি মানে যে গাইডলাইন তৈরি হয়ে যাবে তা না, আমরা আরো বেশি কনফার্ম হতে চাই কিছু ড্রাগ গাইডলাইন তৈরি করার আগে। তো যার জন্য যেই ড্রাগগুলো আপনিও জানেন, আপনি গিয়েছেন যে কনফারেন্সগুলিতে, পার্টিকুলারলি অ্যাসকো কনফারেন্স যেটা আমেরিকাতে, এবং ওখানে তারা প্রেজেন্ট করেছে বেশ কিছু ট্রায়ালের রেজাল্ট যেগুলো HER2 লোতেও বেশ ভালো কাজ করছে। ট্রু, থ্যাংক ইউ। সামিয়া, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আপনি তো একজন ব্রেস্ট সার্জন, ডেডিকেটেড ব্রেস্ট সার্জন, এই কি ধরনের সার্জারি আসলে ব্রেস্ট সার্জারিতে করা যায় একটা রুগীরা কিন্তু বেশ আতঙ্কিত থাকে আমাদের সোশ্যাল মানে পার্সপেক্টিভে এবং আসলে গ্লোবাল পার্সপেক্টিভে, যে ব্রেস্টের সার্জারির ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে বা কি ধরনের সার্জারি আমরা করে থাকি। ব্রেস্ট ক্যান্সারের সার্জারি কিন্তু গত কয়েক বছরে বেশ রিভলিউশন হয়েছে, কারণ এক সময় ধারণা ছিল ব্রেস্টে ক্যান্সার মানে ব্রেস্টে ফেলে দিতে হবে, এবং সেই ফেলে দেওয়া মানে একটা ভয়াবহ সার্জারি ছিল। ব্রেস্ট ফেলে দেওয়া, ব্রেস্টের নিচের মাসেল ফেলে দেওয়া, সেই সঙ্গে বগলে যত গ্ল্যান্ড আছে, অ্যাক্সিলারি লিম্ফ নোডস, এগুলো সব ফেলে দেওয়া। তাতে যেটা হতো যে পেশেন্টের জন্য এটা বেশ মিউটিলিয়েটিং হতো, পরে যে স্কারটা তৈরি হতো দেখতে মোটেও ভালো লাগতো। অর্গান লস তো বটেই, এবং অনেক সময় খুব স্কারটাও খুব আগলি টাইপের হয়ে যেত। তারপরে পরবর্তীতে সেইটার এই ব্রেস্ট ফেলে দেওয়া, যেটাকে আমরা মাস্টেক্টমি অপারেশন বলি, সেই অপারেশনেরও কিন্তু ওভার দ্য ইয়ার্স কিছু চেঞ্জ আসছে। এরপরে এই যে র্যাডিক্যালভাবে আমরা সব কিছু ফেলে দিই, সেটা কিন্তু কমে এসে দেখা গেল যে ওদেরকে যদি আমরা র্যাডিক্যাল সার্জারি নাও করি, শুধুমাত্র ব্রেস্টটা এবং অ্যাক্সিলারি নোডসগুলো ফেলে দিই, তাহলেও রেজাল্ট সেম আসে। সেই জন্য আমরা অনেক বছর ধরে আমরা কিন্তু মাস্টেক্টমি করছিলাম, মডিফাইড র্যাডিক্যাল যেটাকে বলা হয় সেটা। কিন্তু এখন যেটা আমরা করছি, এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার আমরা মাস্টেক্টমি সবসময় করি না, আমরা সুন্দর করে ব্রেস্টটাকে রেখেও দিই, শুধুমাত্র ওয়াইড লোকাল এক্সেশন করি, মানে হচ্ছে যে টিউমারটা এবং টিউমারের আশেপাশে কিছু হেলদি টিস্যু, সেগুলোকে আমরা ফেলে দিই। লাম্পটা
প্লাস কিছু টিস্যু, লাম্পটা এবং প্লাস কিছু টিস্যু, সেটা একটা ওয়াইড লোকাল এক্সিশন। এবং আমরা সেই সাথে যে অক্সিলারি লিম্ফ নোডে যে আগে বড় সার্জারি করতাম, ওখানে 25টা 30টা লিম্ফ নোড থাকে, সব লিম্ফ নোড নিয়ে আসতাম, লেভেল 3 লিম্ফ নোড ডিসেকশন বলে, সেটাও এখন কিন্তু আমরা করি না, কারণ দেখা গেছে যে করে আসলে এক্সট্রা কোনো বেনিফিট আমরা পেশেন্টকে দিতে পারছি বরং অনেক অসুবিধা হয়, বরং পরবর্তীতে পেশেন্টের নানা রকম কমপ্লিকেশন হয়, হাত ফুলে যায়, লিম্ফিডিমা যেটা বলা হয়। তো এখন যেটা করা হয়, আমরা সেখানেও কিন্তু অনেক কনজারভেটিভ সার্জারি করি, বগলের গ্ল্যান্ডগুলোকেও যদি দেখা যায় যে ওখানে কোনো লিম্ফ নোডে আমরা টেস্ট করি, আমরা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি বলি, যে আমরা ওখান থেকে লিম্ফ নোড নিয়ে টেস্ট করে দেখি যে তার মধ্যে কোনো ক্যান্সার গিয়েছে কিনা, যদি না গিয়ে থাকে তাহলে ফ্রোজেন বায়োপসি করে, তাহলে আর আমরা কোনো কিছু করি না। কিন্তু যদি দেখা যায় এর মধ্যে ক্যান্সার আছে, তাহলেও আমরা লেভেল 2 পর্যন্ত ক্লিয়ারেন্স করি, আগের মতো আর লেভেল 3 করা সবসময় প্রয়োজন হয় না। তাতে রোগীর পোস্ট অপারেটিভ যে কষ্টগুলো হতো সেটা কমে যায়, এবং রোগীর তাতে কোনো ক্যান্সার মুক্ত থাকার যে চান্সটা সেটা একই রকমই থাকে। আর একটা মেয়েকে যখন তার ব্রেস্টটা ফেলে দেওয়া হয় না, ব্রেস্টটা রেখে দেওয়া হয়, এবং সেটা যে তার মধ্যে কতখানি কমফোর্ট দেয় তার নিজের মানসিক এবং সামাজিক, সেটা একটা বিরাট ব্যাপার। আমাদের একসময় ধারণা ছিল যে যদি কম বয়স্ক মেয়েরা হয় তারাই বুঝি শুধু ব্রেস্ট রাখতে চায়, বয়স বেশি হলে হয়তো ওরা ব্রেস্ট ফেলে দিতে তাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু যখন আমরা প্র্যাকটিস করি, তখন দেখি যে আমার কাছে বহু বয়স্ক মহিলা আসেন যাদের বয়স 60-70-এর বেশি, নানি দাদি হয়ে গেছেন, তারা ব্রেস্ট ফেলতে চান না, কিছুতেই ব্রেস্ট ফেলবেন না। ওনাদের যুক্তি হচ্ছে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন আমি কবরে সেভাবেই যাব। তো সেই জন্য আমরা এখন কিন্তু ব্রেস্ট কনজার্ভ করার জন্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি যেটাকে বলি, ব্রেস্ট রেখে ক্যান্সারের চিকিৎসা, এটা আমরা সব মহিলাকে কিন্তু অফার করি, যাদের জন্য যাদেরকে এই ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব, এবং অনেকেই এই পদ্ধতিটাই নিচ্ছেন। এবং আমার কাছে 2016-17 সাল থেকে পেশেন্ট আছে যাদেরকে ওই সময় ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয়েছিল, এখনও ওনারা কোনো রকম ক্যান্সার রিকারেন্স ছাড়াও ভালো আছেন। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। ডক্টর আব্দুল্লাহ, আপনাকে যেটা প্রশ্ন, এই লিঙ্কে যে আমরা ব্রেস্টটা রয়ে গেল, পরবর্তীতে কোনো চিকিৎসা লাগবে কিনা, লাম্প শুধু হলো, ওয়াইড এক্সিশন হলো, আর কোনো চিকিৎসা লাগবে কি? ডিপেন্ড করে পেশেন্টের বয়সের উপর এবং টিউমারটার সাইজের উপর, এবং যেটা আমরা বলছিলাম যে দ্য রিসেপ্টরগুলো, যে এটা ER/PR এর হার্ট রিসেপ্টর, এগুলোর উপর মাঝে মাঝে রেডিওথেরাপি লেগে থাকে, এবং সেই রেডিওথেরাপিটা মাঝে মাঝে পুরো ব্রেস্টে অথবা যেটা পার্ট অফ দ্য ব্রেস্টে, পার্শিয়াল ব্রেস্টে, এবং মাঝে মাঝে দেখা যায় যে কোনো ক্ষেত্রে আমরা বগলের নিচেও এবং ক্লাভিকল যেটা, তো ওর উপরে মাঝে মাঝে দিয়ে থাকি। তো তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সাধারণত বগলের যে লিম্ফ নোড যে আমরা বলি, ওগুলো ইনভলভ হয় না, সো পুরো ব্রেস্টটাকেই আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি, এবং বেশিরভাগ সময় রেডিওথেরাপিটা অনলি 5 দিনের একটা রেডিওথেরাপি, প্রতিদিন সময় লাগতে পারে অনলি খুব বেশি যেটা আছে, হ্যাঁ, তো ওইটার 5 মিনিট রেডিওথেরাপিটা দিতে হয়, বাট দ্য হোল প্রসেস অফ দ্য রেডিওথেরাপি পেশেন্টকে হয়তো আধা ঘন্টা ডিপার্টমেন্ট হয়তো থাকতে হবে রেডিওথেরাপির জন্য। তো রেডিওথেরাপি কিছু সাইড এফেক্ট আছে, তো ওগুলো পেশেন্টের সাথে আলোচনা করা হয়, বাট সাইড এফেক্টগুলি খুবই ম্যানেজেবল। ইভেন ইন দ্য লং টার্ম পেশেন্টের ব্রেস্টে খুব বেশি ভালো মেডিকেল ফিজিক্স সাপোর্ট দরকার এসব কাজের জন্য। অবশ্যই হ্যাঁ, রেডিওথেরাপি ডিপার্টমেন্টে অনেক ধরনের কাজ আছে। এখানে শুধু যে ডাক্তার তা না, এখানে যারা রেডিওথেরাপি প্ল্যানিং করে থাকে, ডোজের অ্যাডজাস্টমেন্ট করে থাকে, ডোজ ম্যাপিং যেগুলি আমরা বলি, তো তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা PhD হোল্ডার, এবং তারা ডাক্তারদেরকে হেল্প করে থাকে। ইভেন আমাদের হসপিটালের যারা আছে, আমি যে BM আমাদের ইউনিভার্সিটিতে, মেডিকেল ইউনিভার্সিটিতে, ওখানেও PhD হোল্ডার মেডিকেল ফিজিক্স আছে, এবং স্কয়ার হসপিটালও সেম মেডিকেল PhD হোল্ডারই আছে। তো দ্যাটস ওয়ান্ডারফুল অ্যাকচুয়ালি। আমরা ওদেরকে বলে থাকি মেডিকেল সায়েন্টিস্ট। ট্রু। তো তাহলে এটা একটা হলো, তাহলে মানে আমরা রেডিওথেরাপির একটা রোল আমরা পেলাম। কোনো সময় কি কেমোথেরাপি লাগে এই ধরনের পেশেন্টের? হ্যাঁ, অনেক ক্ষেত্রে লাগে, বিশেষ করে যাদের ইস্ট্রোজেন রিসেপ্টর নেগেটিভ, তাদেরকে আমরা কিমোথেরাপি দিয়ে থাকি। ইভেন যাদের HER2 রিসেপ্টর পজিটিভ, তাদের কিমোথেরাপির সাথে আরেকটা ড্রাগ, যেটা কিমোথেরাপি না বাট মোর টার্গেটেড ড্রাগ, ওগুলো দিয়ে থাকি, যেটা হারসেপ্টিন। তো এইটা খুব নির্ভর করে অপারেশনের পরে
আমরা এটাকে ডিসকাস করি, একটা যেটা বলি যে টিউমার বোর্ড অথবা মাল্টিডিসিপ্লিনারি মিটিং, ওখানে ডিসকাশনটা হয় যে টিউমারের স্ট্যাটাসটা কীরকম, এই টিউমারটা কতটা খারাপ, রোগীর বয়স কত। কেউ এই কতগুলো পরীক্ষার কথা বলে থাকেন, অনকোটাইপ ডিএক্স, প্রোসিগনা ইত্যাদি ইত্যাদি, ম্যামোপ্রিন্ট, এসব নিয়ে একটু কিছু বলবেন। হ্যাঁ, এটা এই কনসেপ্টটা ডেভেলপ করেছে আসলে গত 10-15 বছরে, যদিও আমেরিকাতে তারা যে ট্রায়ালটি করেছিল সেটা প্রায় 2006 সালের দিকে, এবং তো অনকোটাইপ ডিএক্স টেস্টটা করা হয় এবং করে একটা স্কোর করা হয়, এবং এই স্কোরের মাধ্যমে একটা আইডিয়া পাওয়া যায় যে এই পেশেন্টের কিমোথেরাপি দেওয়া প্রয়োজন কি না, অথবা কিমোথেরাপি দিলে কাজ করবে কি করবে না। মেইনলি রিকারেন্স, পসিবিলিটি অফ রিকারেন্স। তো সবচেয়ে যেটা ভয় অপারেশনের পরে যে রোগীর ক্যান্সারটা কাম ব্যাক করবে কিনা। রাইট। তো কিমোথেরাপি বলেন, রেডিওথেরাপি, তো এই চিকিৎসাগুলি দেয়াই হচ্ছে অপারেশনের পরে টু প্রিভেন্ট, যাতে আমরা ক্যান্সার যাতে কাম ব্যাক না করে, তো এটা এনশিওর করার জন্য। তো কিমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার পরেও কিছু স্বল্পমাত্রা কিছু রোগীর ক্যান্সার কাম ব্যাক করতে পারে। তো কোন রোগগুলোকে আমরা কিমোথেরাপি দিব আর দিব না, তো ওইটার জন্য এই নিউ যে টেস্টগুলো আপনি বললেন, প্রোসিগনা, অনকোটাইপ ডিএক্স স্কোর, এবং আরেকটা আছে ম্যামোপ্রিন্ট, তো এই টেস্টগুলি করা হয়ে থাকে। তো সবগুলি টেস্টই মোটামুটি একই ধরনের মানে একই ধরনের, শুধু নাম্বার অফ জিনসগুলো ডিফারেন্ট থাকে, এবং হ্যাঁ কিছু এটা আসলে তারা দেখে যে কতগুলো জিন রেসপন্সিবল ফর ইনভেসিভনেস অফ দ্য ক্যান্সার, যে মানে কত ক্যান্সারটা কত খারাপ হতে পারে। তো এবং কিছু বডির কিছু জিন আছে, তো ওগুলো ওই জিনগুলো টেস্ট করে বলা যেতে পারে এই ক্যান্সারটা কতটা খারাপ। তো এই সহজ ভাষায় এভাবে বলতে পারি। তো এই টেস্টগুলো আসলে কিছু এক্সপেন্সিভ টেস্ট, এবং অনকোটাইপ ডিএক্স যে টেস্টটা, তো খুব মজার ব্যাপার, এটা কিন্তু ইউকেতে হয় না, এটা আমরা বায়োপসিটা করে এটা আমরা টেক্সাসে পাঠিয়ে দিই, এবং ওখানে করা হয়, এবং প্রায় 2 সপ্তাহ মতো সময় লাগে আমাদের ফলাফলটা পেতে। তারপর আমরা জানাই যে রোগী কোথায় পাবে কি পাবে না। ওকে সামিয়া, আমরা অন্য একটা বিষয়ে আসতে চাই। আমি সাম্প্রতিক সময়ে কাজ করেছি হেলথ সেক্টর রিফর্ম কমিশনে বাংলাদেশে। তো এখানে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের চিকিৎসকরা রুগীকে পার্সোনালাইজ ট্রিটমেন্ট দেওয়ার কথা, প্রত্যেক রুগীর আলাদা আলাদা ট্রিটমেন্ট, আমরা বলি পার্সোনালাইজ ট্রিটমেন্ট হওয়ার কথা, কিন্তু আমরা দেখি ডক্টররা পার্সোনালাইজ ট্রিটমেন্ট দেয় রুগী হিসাবে না, এক একজন এক একভাবে, যে একই রুগীর একই ধরনের রোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চিকিৎসা করে। আপনি কি বলবেন? আচ্ছা স্যার, এইটা পার্সোনালাইজ ট্রিটমেন্ট আসলে রুগীকে পার্সন হিসাবে ধরে করার কথা, এবং সেটা ডিপেন্ড করবে হচ্ছে রুগীর সব কিছুর উপর, রুগীর টিউমারটা কেমন, টিউমার বায়োলজি কেমন, কি স্টেজে আছে, বা রুগীর ট্রিটমেন্ট গ্রহণ করার ক্ষমতা কেমন, মানে ওর শারীরিক ফিটনেস। আমার মূল প্রশ্নটা হলো যে আমরা স্যার এটা হওয়ার কথা পার্সোনালাইজ ট্রিটমেন্ট, কিন্তু আপনি যেটা বলেছেন যে এক এক ডক্টর এক এক রকম ট্রিটমেন্ট দিচ্ছেন, এটা আসলে হওয়ার কথা না, বিশেষ করে ক্যান্সার ডিজিজের জন্য না হওয়াটাই আমাদের জন্য কাম্য। কারণ আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে সবগুলো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কিছু গাইডলাইন আছে। যেমন ইউকে তো ওনাদের দেশে গাইডলাইন আছে, ওনাদের দেশের গাইডলাইন ওনারা তৈরি করেছেন ওনাদের দেশের ডাটার উপর নির্ভর করে, যে ওদের দেশের পেশেন্ট কীরকম আসে এবং তারা কোন ট্রিটমেন্টে কী রেসপন্স পাচ্ছেন। আর ধরুন আমেরিকায় কিছু আছে, আমাদের দেশে অবশ্যই আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ন্যাশনাল কোনো গাইডলাইন নাই। যে গাইডলাইনগুলো আছে সেগুলো আমরা হয় ইউকেটা ফলো করি, অথবা আমরা আমেরিকার NCCN গাইডলাইনটা ফলো করি। এটা করার বড় কারণ হচ্ছে আমাদের নিজস্ব ডাটার অভাব, এবং নিজস্ব ডাটার অভাব এ কারণেই হচ্ছে কারণ আমরা ডাটা রাখি না, বা আমাদের ডাটা রাখার কোনো সিস্টেম এখনো তৈরি হয়নি। ইলেকট্রনিক ডাটা সিস্টেম যেটা অনেক জায়গায় অনেক হসপিটালে রেডি করার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু ওই হসপিটাল বেস জাতীয় পর্যায়ে। আমার হসপিটালে এরকম কয়েকবার পাইলট প্রজেক্ট হয়েছে, এখন ব্রেস্টের কিছু ডাটা রাখা হচ্ছে, সেটাও হসপিটাল থেকে বিএমইউ থেকে রাখা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা যদি জাতীয়ভাবে করা যেত, এবং জাতীয়ভাবে ক্যান্সারের অবশ্যই একটা ডাটাবেস থাকা উচিত, বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমাদের দেশে তো বিশাল ব্যাপার অনেক কাজই করে ফেলছে, সেই জন্য কেউ যদি উদ্যোগী হতে পারেন তাহলে এটা করা আসলে জরুরি। এবং এই ডাটা যদি বিরতি নিয়ে আবার আসছি।
ডক্টর আব্দুল্লাহ, উনি যেটা বলেছেন, ইউকেতে আপনাদের প্র্যাকটিসে আপনাদের কোনো গাইডলাইন মেকানিজম আছে কিনা, থাকলে সেটা কিভাবে আপনারা করেন? আমি একটু হিন্টস দিতে চাই, নাইস বলে একটা কথা আছে, কোয়ালিটি কন্ট্রোল একটা গ্রুপ আছে, এই দুটোর কাজ কি? এবং ইন্টারেস্টিং হলো বাংলাদেশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশন এই প্রস্তাবনাগুলো কিন্তু এবারে প্রস্তাবনায় রেখেছে যে ডাক্তারদেরকে এক একটা রোগের এক একটা ক্ষেত্রে একই ধরনের চিকিৎসা অ্যাক্রস দ্য কান্ট্রি দিতে হবে। আমার কাছে মনে হয় যে সংস্কার কমিশনের রিপোর্টটি একটি চমৎকার একটি রিপোর্ট। এটা কতটুকু আসলে এখান থেকে বাস্তবায়ন করা সম্ভব আমি জানি না, বাট এটা অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত ভবিষ্যতে যে সরকারি আসবে তাদের জন্য একটি গাইডলাইন হয়ে থাকবে, এবং অবশ্যই ডাক্তার অথবা হেলথ প্রফেশনালদের জন্য। তো এখানে অনেক কিছুই বলা হয়েছে যেটা হয়তো অনেক দেশে ফলো করা হচ্ছে, এবং আমাদের দেশেও জিনিসটাকে বাস্তবায়ন করা যায় কিনা। তো আপনি বলেছেন নাইসের কথা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স, যেটা ইউকেতে, এবং তো ওদের কাজটা কিন্তু আসলে ঠিক গাইডলাইন তৈরি করা না, ওটা হচ্ছে নতুন কোনো ট্রিটমেন্ট আসলে ওটাকে অ্যাপ্রুভ করা, এবং হ্যাঁ কস্ট এফেক্টিভ কিনা সেটাও কস্ট এফেক্টিভ কিনা ওগুলো দেখা, এবং হ্যাঁ কোনো গাইডলাইন থাকলে ওগুলো একটা ইউনিক করা বা থাকে, নাইসের ইনফরমেশন নিয়ে গাইডলাইন তৈরি করা, তো ওগুলো হয়ে থাকে। আর যে কোনো হসপিটালে এবং ইভেন জিপি সার্জারিতেও তারা কন্টিনিউয়াস ক্লিনিক্যাল অডিট হচ্ছে টু কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য, এবং ন্যাশনাল বোর্ড আছে কোয়ালিটি কন্ট্রোলে। তো আমি এখানে একটা জিনিস বলবো যে হ্যাঁ, প্রতিটা দেশেই একটা এরকম গাইডলাইন আছে এবং যা করেছে, এবং আমিও মানে এটা ন্যাশনাল লেভেল থেকে একটা গাইডলাইন আছে। আমেরিকাতে যেমন এনসিসিএন ফলো করা হয়, এখানেও আপনি যেমন বলছেন নাইসের গাইডলাইন, অনকোলজির আসলে রয়্যাল কলেজের গাইডলাইনগুলি সাধারণত ইউজ করা হয়, যে রয়্যাল কলেজ অফ রেডিওলজি, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, রয়্যাল কলেজ সার্জন। তো ওদের যেমন সার্জারির বিভিন্ন গাইডলাইন ওখান থেকে, অথবা অনকোলজি গাইডলাইন আছে রয়্যাল কলেজ রেডিওলজি অ্যান্ড রয়্যাল কলেজ ফিজিশিয়ানে এবং সার্জনদের। তো বাংলাদেশে আমি যেটা শুনলাম যে এবং দেখেছি আগেও যে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে নাইসের মতো একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, এবং এটা শুধু তা না, প্লাস আমরা এটা ফলো করছি কিনা সেটাও যে কোয়ালিটি কন্ট্রোলে দেখা, যে এটা করার জন্য দুইটা সংস্থার কথা প্রস্তাবনা করা আছে। এটা আসলে চমৎকার প্রস্তাব, এবং এটা তো একদিনে হবে না, এই যে শুরুটা করা হলো, তো এইটাই আমি কনগ্রাচুলেট করি। এবং বাট এটা অবশ্যই প্রয়োজন, কারণ বর্তমানে যেটা করা হচ্ছে যে আমরা ইউএসের গাইডলাইন অথবা ইউনাইটেড কিংডমের গাইডলাইন ফলো করছি, কিন্তু এই গাইডলাইনটা আমাদের দেশের জন্য বাস্তবায়ন করা সব সময় সম্ভব যে তা না। ইভেন ইউএসের গাইডলাইন ইউকেতে বাস্তবায়ন করা সম্ভব না, কারণ আমাদের দেশের আমাদের দেশের মানুষদের চিন্তা ভাবনা, তাদের সমস্যা অনেক ডিফারেন্ট, এবং সবচেয়ে বড় যে পার্থক্যটা একটা দেশের সাথে একটা দেশের, সেটা হচ্ছে রিসোর্স। যেমন আমাদের সেই পরিমাণে ম্যামোগ্রাম আমরা কি করতে পারবো স্ক্রিনিংয়ের জন্য 50 থেকে 70 অথবা আরও কম বয়সে? তো আমরা যদি আমাদের গাইডলাইনে আমরা যদি ইনক্লুড করি যে সেলফ এক্সামিনেশন, যেটা রোগীরা নিজেরা কতটুকু করছে, এবং এটা কিন্তু ইউকে তো করা হয়, যে একটা রোগী ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর তার যে ফলো আপ প্রসেস, ওখানে কিন্তু রোগী নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করে দেখছে যে তারা কোনো রিকারেন্স হচ্ছে কিনা। তো এটাকে বাংলাদেশে যদি যারা আমরা ম্যামোগ্রাম না করতে ম্যামোগ্রামের যদি আমরা রিসোর্স না দিতে পারি পুরোপুরি, অথবা ক্লিনিক্যাল এক্সামিনেশনে ডক্টর অথবা নার্স দিয়েও যদি পুরোপুরি না সম্ভব হয়, রোগীদেরকে আমরা ট্রেন করি, রোগীদের আমরা বলি, তাদের বাসায়, তাদের বিভিন্ন তাদের এলাকায় গিয়ে আমরা বলি যে কিভাবে সেলফ এক্সামিনেশন করে। তো এইটাও হতে পারে একটা স্ক্রিনিংয়ের একটা প্রসেস। তো হ্যাঁ, অবশ্যই একটা গাইডলাইন প্রয়োজন, এবং যারা এই বিষয়ে যারা অভিজ্ঞ এবং যারা এই বিষয়ে জানেন, এবং অনেক ক্ষেত্রে আমাদের শুধু ডাক্তাররা না, হেলথ ইকোনমিস্ট থেকে শুরু করে পাবলিক হেলথ স্পেশালিস্ট, সবাইকে নিয়ে একটা কিছু করতে হবে। সামি, এইটা আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের আজকের অনুষ্ঠানে। সেটা হলো যে আমি তো বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি সাম্প্রতিকভাবে চেয়ারম্যান ক্লিনিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট হিসাবে, আপনি সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট আছে, আদার ডিসিপ্লিনস আছে। আপনি কি মনে করেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু ইনস্টিটিউট আছে,
আপনি কি মনে করেন যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ক্যান্সার ইনস্টিটিউট হওয়া যেতে পারে বা করা যায় কিনা? ইনস্টিটিউট করার মূল উদ্দেশ্যটা কিন্তু রোগীর বেনিফিট, রোগী যেন এক জায়গায় এসে শিক্ষা গবেষণা এক জায়গায় এসে যেন সে সকল ট্রিটমেন্টটা পেয়ে যাতে তাকে বারবার এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়াদৌড়ি করতে না হয়। এবং পাশাপাশি যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে কি মেডিকেল শিক্ষা। আমাদের এখানে ইনস্টিটিউটে বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট যারা ডক্টররা আছেন তারা ওই ক্যান্সার চিকিৎসার জন্যই ওখানে শিক্ষা গ্রহণ করবেন। তো আমাদের এমনিতে জাতীয় পর্যায়ে ন্যাশনাল ইনস্টিটিউট ক্যান্সার ইনস্টিটিউট আছে, কিন্তু আমাদের যে পরিমাণ পেশেন্ট এবং যে পরিমাণ স্টুডেন্ট সেটার জন্য এটা আসলে অপ্রতুল হয়ে যায়। এক জায়গায় সব আসা তো আসলে একটু কঠিন হয়ে যায়, কারণ আমাদের দেশ তো জনবহুল দেশ। আমরা যেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটির অধীনে কিন্তু ইনস্টিটিউট আছে, আমরা কি এখানে কোনো ইনস্টিটিউট চিন্তা করতে পারি? আমাদের যেরকম আপনি তো জানেনই যে আমাদের বিএমইউতে কিন্তু অলরেডি একটা ওয়ান স্টপ ব্রেস্ট সেন্টার তৈরি করা হয়েছে, যেটা ওইটা একটা সেন্টার। আমরা একটা বলছি বিএমইউ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের কথা চিন্তা করছি। ইনস্টিটিউট করা এটাই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ধাপ, যেহেতু আমরা একটা ওয়ান স্টপ ব্রেস্ট সেন্টার তৈরি করতে সক্ষম হয়েছে বিএমইউ সরকারের সাপোর্টে, একটা সিঙ্গেল অর্গানে। ঠিক একইভাবে যদি এটা আরেকটু এক্সপ্যান্ড করা হয় সেটা এটাকে কিন্তু ইনস্টিটিউটে তৈরি করাই যায়। হ্যাঁ, আমরা যদি এরকম কিছু চিন্তা ভাবনা করি, আমরা কি ইউকে বা অন্যান্য কান্ট্রি থেকে সহযোগিতা পাবো কিনা? এটা খুব সংক্ষেপে, কারণ আমাদের হাতে আর কোনো সময় নেই। আমার কাছে মনে হয় যে না, এটা চমৎকার একটি আইডিয়া, এবং এতে আমাদের যে ক্যান্সার চিকিৎসার যে ডাক্তারদের যে ট্রেনিং প্রয়োজন ওগুলো অনেক ইমপ্রুভ হতে পারে, এবং সেই সাথে রোগীদেরও হেল্প করবে। আর সাহায্য অন্য কোনো অর্গানাইজেশন অথবা অন্য কোনো দেশ থেকে কোনো যদি সাহায্যের প্রয়োজন হয়, ওটা অফকোর্স দেয়ার ইজ এ চ্যানেল দেয়ার, এবং হাই লেভেলে দেয়ার শুড বি সাম কনভারসেশন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এখন টিভির এই নিয়মিত আয়োজনে আসার জন্য। ভবিষ্যতে হয়তো অন্য কোনো সময় আবারও কথা হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে।